রহমতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলের আজকের ফেসবুক লাইভে। আমি এর আগে ফেসবুকে বলেছিলাম যে 4ই মে 2020, 5ই মে 2020 এবং 6ই মে 2020 এই 3টা দিন আমি ফেসবুকে যুক্ত থাকব সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত। তো এখন এই 1 ঘন্টার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির তোমাদের যাদের এসএসসি ব্যাচ ক্লাস 9, ক্লাস 10 এবং এসএসসি 2021 ব্যাচ যারা আছো তারা আমাকে প্রশ্ন করতে পারো এবং আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। এবং তার সাথে আরেকটা কথা বলে নিই, তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো ফেসবুক লাইভে, তোমরা এটা জেনে থাকবে যে অনেকে একসাথে অনেক প্রশ্ন করলে হয়তো আমার জন্য প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করব অন্তত পক্ষে কিছু সলিড অ্যান্সার তোমাদের দেওয়ার জন্য। তার আগে একটা ক্লিয়ার কথা বলে নিই, আমি এখন পর্যন্ত এসএসসি লেভেলে ফেসবুক, ইউটিউবে, আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে যত ভিডিও দিয়েছি সবগুলা একটা স্টুডেন্ট দেখার পরে তার যদি ভালো লেগে থাকে, তার দেখার পরে তার যদি প্রবলেম সলভ হয়ে থাকে, তারপরে যেই প্রবলেমগুলো থাকবে তার সেটা নিয়ে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো নতুন ইউটিউবে সাবস্ক্রাইব করেছে, হয়তো অনেকগুলা ভিডিও যে আছে সেটা জানে না এবং এ কারণে তার হয়তো দেখা হয় নাই। আর যদি কোনো স্টুডেন্টের সব দেখা হয়ে থাকে, এরপরে তার যদি কোনো প্রবলেম তৈরি হয়, সেটা হতে পারে কাদের? এইবার যারা ক্লাস 10-এ আছো, এই সময়টাতে তোমরা যারা ঘরে আছো, এই সময়টাতে তোমরা ডেফিনেটলি আমার মনে হয় যে তোমরা টেস্ট পেপার সলভ করছো অথবা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করছো। সো এই সলভ করার ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে চাই। আমি একটু দেখে নেই তোমরা কে কে যুক্ত হতে পেরেছো এবং তোমাদের সাথে যারা যারা আছে তোমরাও একটু জানিও তাদেরকে যে আজকের ফেসবুক লাইভটা। এবং আমি আশা করি যে তোমরা তোমাদের প্রবলেমগুলোকে আমাকে জানাবা। আমি একটু দেখে নেই তোমরা কে কে যুক্ত হয়েছো এবং তোমাদের প্রবলেমটা কি। ওকে, অপূর্ব হাই, এমডি মনির হোসেন আপনি বলেছেন চমৎকার আমার উপস্থাপনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাব্বি তুমি আছো, রমেশ শিকদার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পুলক তাবার হাই, আচ্ছা হ্যালো, সবার উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি এবং আমাদের স্কুলের পরিবার, শিক্ষক মণ্ডলী ভালো আছে। তোমরা তোমাদের প্রশ্নগুলো শুরু করতে পারো। তোমাদের প্রশ্ন শুরু করার আগে আমি যেটা একটু তোমাদের জানাতে চাই, ফিজিক্সে 14টা চ্যাপ্টার, হ্যাঁ, ফিজিক্সে 14টা চ্যাপ্টার, 1 থেকে 14। এই 14টা চ্যাপ্টারের মধ্যে প্রথমেই বলে নিচ্ছি, তোমাদের কারো ভিতরে যদি এই প্রশ্ন থাকে যে কোন চ্যাপ্টারটা বাদ দিব, এই চিন্তা করাটা হবে একটা পাপের মতন। কেন বললাম কঠিন কথাটা? খুবই সহজ কথা বলে দেই, এসএসসি ফিজিক্স হচ্ছে খুব ছোট একটা পরিসর, খুব ছোট, একদম প্রাইমারি লেভেলের ফিজিক্স নিয়ে আলাপ করা হয়েছে। যখন তোমরা ইন্টারমিডিয়েটের ফিজিক্স নিয়ে পড়বা তখন অবশ্যই তোমরা জানো যে ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা এত বড়, ওই জায়গাতে ভালো করে স্টাডি করতে গেলে, পারতে গেলে এই এসএসসি লেভেলের ফিজিক্সের একটা কিছু বাদ দেওয়া যাবে না, একটা লাইনও না। সুতরাং আমি তোমাদের একটু প্রশ্নগুলা, আচ্ছা সুমাইয়া জাহান সুচি, তুমি বলেছ যে ক্লাস 9 কি ক্লাস করতে পারবে কিনা। ডেফিনেটলি এটা ফিজিক্সের পড়াশোনা, ক্লাস 9 তো অবশ্যই পারবে। আশরাফুল সম্রাট, তুমি বলেছ নিউক্লিয়ার বিক্রিয়ায় শক্তি উৎপাদন কি। তুমি কি পড়েছ যে নিউক্লিয়ার ফিউশন আর ফিশন নামে 2টা শব্দ আছে? আমি একটু সংক্ষেপে বলি। ফিউশন, FUSION, এই ফিউশন মানে হচ্ছে একত্রিত হওয়া। আর ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া। কমন সেন্সটা বলছি একটু সহজ করে। ফিউশন মানে হচ্ছে যদি 2টা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস হয়। সহজ, তুমি একটু বইটা পড়ো, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। তোমাদের ফিজিক্স বই, আমি যদি ভুল না করে থাকি,
আমার কাছে আছে ফিজিক্স বইটা। তোমাদের ফিজিক্স বইয়ের সম্ভবত এটা নিউক্লিয়ার যে এনার্জি, নিউক্লিয়ার শক্তি, এটা কাজ ক্ষমতা শক্তি যে অংশটুকু আছে সেখানে একটু করে ব্যাখ্যা করা আছে তোমাদের নতুন বইয়ের 118 নম্বর পেজে। একটু দেখবা, সেখানে শর্টলি বলা আছে। ইভেন কেমিস্ট্রি বইটাতে এসএসসি কেমিস্ট্রি নতুন বইটার যে চ্যাপ্টার 8, সেটা হচ্ছে রসায়ন ও শক্তি, ওই অধ্যায়ের শেষের দিকের কিছু অংশে এটা নিয়ে আলাপ করা হয়েছে। ফিশন মানে হচ্ছে যে একটা ভেঙে দুইটা বা তিনটা হবে। যখন কোনো নিউক্লিয়াস ভেঙে দুইটা বা তিনটা ছোট ছোট নিউক্লিয়াস হবে, তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এগুলাকেই বলা হয় অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি। আমি একটু প্রশ্নগুলো দেখি। স্যার আচ্ছা, সুরজ আহমেদ বলেছ যে ঘনত্ব আর চাপটা বুঝতে পারছি না। তুমি পড়েছ ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে রো, এটাকে রো বলা হয়, এটা হচ্ছে ঘনত্ব। তো ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তার মানে আয়তন বলতে বোঝায় কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে এটা যদি হয় 1 মিটার কিউব আর এটা যদি হয় 2 কেজি, তার মানে বোঝাবে যে এই বস্তুটার ঘনত্ব হচ্ছে 2 কেজি মিটার পার কিউব। তার মানে এইরকম একটা বস্তুর 1 মিটার কিউবের ভর হচ্ছে 2 কেজি। তাহলে সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। বুঝে পড়তে হবে, মুখস্থ না। তুমি যখন ঘনত্ব চিন্তা করবে তোমার মাথায় এটা আসবে ভি। ইট মিনস এম মানে ভর, ভি মানে আয়তন। আর যখন চাপ পড়বা, চাপ এই রোজি, এটা হচ্ছে তরলের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে চাপের মান পি। আর স্বাভাবিকভাবে চাপের আরেকটা সূত্র হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ। এফ মানে কি? বল। আর এ মানে ক্ষেত্রফল, মানে এরিয়া। বুঝে পড়তে হবে। তাহলে ফোর্স বাই এরিয়া। এখন এরিয়া যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে এটা যদি 1 মিটার স্কোয়ার হয়, এফ হচ্ছে নিউটন, তাহলে নিউটনটা কেমন হবে? এনিথিং, 5 নিউটন, 10 নিউটন, হোয়াট এভার। যদি এটা হয় 5 নিউটন, ওই জায়গার চাপ হচ্ছে 5 প্যাসকেল, কারণ প্যাসকেল হচ্ছে চাপের সূত্র এবং একটা বিজ্ঞানীর নাম। সুতরাং আমরা জানি চাপের একক প্যাসকেল। মুখস্থ করলে হবে না, একটু মনে রাখতে হবে। ফিজিক্স একটা লাভলি সাবজেক্ট, এটা বুঝে পড়তে হবে কাইন্ডলি। এটা আর কোনোদিন প্রবলেম হবে বলে আমি আশা করছি না। আচ্ছা, এরপরে আচ্ছা, কাইয়ুম হাসান, তুমি বলেছ 13 নম্বর অধ্যায়। আচ্ছা, 13 নম্বর অধ্যায়টা আমি খুবই দুঃখিত, আমি ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমি যখন 2018-19-এর দিকে আপলোড করেছিলাম, তখন বলেছিলাম যে ইলেকট্রনিক্স অধ্যায়টা এমন যে এটা আমি হয়তো আলাপ করে শেষই করতে পারবো না। আমি আসলেও শেষ করতে পারি নাই, এখনও পারি নাই, কারণ আমি মাত্র 3টা ভিডিও দিয়েছি ইলেকট্রনিক্স অধ্যায়টার উপরে। সেখানে প্রথমে হচ্ছে তেজস্ক্রিয়তা এবং আলফা বিটা গামা রশ্মির ধর্ম বৈশিষ্ট্য নিয়ে আলাপ করেছিলাম একটা ভিডিওতে। সেকেন্ড টিউটোরিয়ালটাতে অর্ধায়ু নিয়ে আলাপ করেছি, হাফ লাইফ, একটা পরমাণু বা একটা হাফ লাইফ নিয়ে আলাপ করেছি। তোমরা টিউটোরিয়ালটা দেখলেই পাবা, হাফ লাইফের টিউটোরিয়ালটা আছে। এবং এরপরে ছোট্ট করে সেমিকন্ডাক্টর, ডায়োড, এরপরে হচ্ছে রেকটিফায়ার, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। এরপরে একটা বিশাল অংশ বাকি আছে, আমি সরি এখনও দিতে পারিনি। সেগুলো হচ্ছে যে ভ্যাকিউম টিউব আছে, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আছে, রেডিও কিভাবে কাজ করে, টেলিভিশন কিভাবে কাজ করে, পিসি কিভাবে কাজ করে, ইভেন এই ফিজিক্সের প্রিভিয়াস স্টোরিটা যে কিভাবে এগুলো কাজ করে, এবং এই জাতীয় জ্ঞানটুকু আমি এখনও দিতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার উপরে অনেকগুলো চাপ আছে। ইভেন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যারা আছে, এরা তো মোটামুটি খুবই ভয়াবহ অবস্থা, যে এখনও বায়োলজি শেষ করতে পারিনি। এ কারণে আমি একটু সময় চাচ্ছি, সরি একটু বেশি বলে ফেললাম। আচ্ছা, জয়নব সিহা কি
তুমি বলেছ লেন্স আর দর্পণের পার্থক্য বোঝো নাই। ওয়েট, আরেকজন কে বলেছে আমাকে ট্রানজিস্টর পড়াইতে। ট্রানজিস্টর আজকে পড়াইলে মানে পড়ানো শুরু করলে এই লাইফটা 3 ঘন্টা হয়ে যাবে। তাই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমি আলাদা একটা টিউটোরিয়াল বানাবো, যেহেতু এখন সিচুয়েশনটা ভালো না, আমরা সবাই ঘরে আছি, ঘর থেকে বেরোতেও পারছি না। সো যখনই আমি এটা পারবো, আই প্রমিস দ্যাট আই উইল ডেফিনেটলি আপলোড অ্যাবাউট ট্রানজিস্টর। এটা খুবই বিউটিফুল একটা জিনিস। আচ্ছা, মাহাজাবিন হক, চ্যাপ্টার 12, অধ্যায় 12-র উপরে আমি সলিনয়েডের ভিডিও আপলোড করেছি ফিজিক্সে, আমি ট্রান্সফরমারের ভিডিও আপলোড করেছি, ইলেকট্রিক মোটর আপলোড করেছি, শুধু জেনারেটরটা আপলোড করি নাই, এবং এসি মোটর ডিসি মোটর এইটা ব্যাখ্যা করি নাই, শুধু 2টা পার্ট বাকি আছে। কিন্তু এটার মানে এইটা না যে তোমরা ভিডিও নাই মানে যে তুমি পারবা না, তা না, ডেফিনেটলি পারবা। তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কোনো একটা চ্যাপ্টার নিয়ে টিউটোরিয়াল না করে, আচ্ছা কামরুজ্জামান ইমন, তুমি বলেছ চ্যাপ্টার 1 নিয়ে সমস্যা আছে। কি সমস্যা? তুমি একটু ডিফাইন করো সমস্যাটা কোথায়। ফিজিক্সে চ্যাপ্টার 1-এ কি কি আছে? প্রথম দিকে পরিমাপ নিয়ে কথা, খুবই মজার। এবং আমি তোমাদেরকে বলেছি যে পরিমাপ নিয়ে কথা বলার সময় সায়েন্সের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট যে ইউনিট মেজারমেন্ট, এটা মাথায় রাখতে হবে। তোমরা কি এটা জানো যে আমি যদি 10⁻⁻7কে 10⁻⁻13 দিয়ে ভাগ করি, ভাগফলটা কি কেমন হবে? এবং জানো এটা কীরকম হবে? এটা হবে অ্যাকচুয়ালি 10⁻6। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এই হিসাবগুলা পারতেই হবে। ফিজিক্সের প্রথম অধ্যায়টা হচ্ছে একটা স্টুডেন্টের বেসমেন্ট। প্রথম অধ্যায় কিভাবে মাপতে হয়, এক্সা পেটা টেরা গিগা গাইগা, হ্যাঁ, কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, এই যে পার্টগুলো আছে কোনটা কত এটা মনে রাখতে হবে। এটা কত 10⁻6? একটু চিন্তা করে দেখো, যদি তোমাকে বলে 1 মেগাজুল মানে কত, 1 পিকোমিটার মানে কত, 1 ফেমটোমিটার মানে কত, 1 অটো ওয়াট মানে কত, এটা পারা লাগবে। ফিজিক্স মানেই ক্যালকুলেশন, আর ফিজিক্স মানেই ম্যাথমেটিক্স, পারতেই হবে। পরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা সাজিয়া ওয়াসিম, অষ্টম অধ্যায়ের কি বলেছ, অষ্টম অধ্যায়ের উত্তর লেন্সের প্রতিবিম্ব গঠনের ভিডিও এখনো দেননি। তুমি এই কথাটা বলার আগে তোমার একটু ভাবা উচিত ছিল, তুমি কি খুঁজে দেখেছো কিনা। তুমি একটু দেখো, উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই পুরাটার ভিডিও আমি দিয়েছি। তোমাদের একটু ভাবার দরকার যে দেননি বা এটা নাই, এটা বলার আগে তুমি ঠিকমতো বুঝেছো কিনা। তোমাদের একটা সিম্পল 1 মিনিটের একটা কথা বলে নিই। তুমি একটা সুপার শপে ঢুকেছ, ওই সুপার শপে কি আছে তুমি যদি না ঘুরে দেখে তুমি যদি এসে কমপ্লেইন করো যে আপনার সুপার শপে তো এটা নাই, তাহলে এটা হবে তোমার বোকামি। এটা বলা ঠিক না। আমি কতগুলো ভিডিও দিয়েছি, আগে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চ্যানেলটাতে ঘুরে এসে এরপরে দেখবা। এটা হইতে পারে আমার ব্যর্থতা যে আমি দিয়েছি, হয়তো তোমার চোখে পড়ে নাই অথবা তুমি দেখো নাই, কিন্তু আমি উত্তল লেন্স, উত্তল দর্পণ, অবতল লেন্স, অবতল দর্পণের টিউটোরিয়াল দিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে এটা অবতল দর্পণ, ক্লিয়ার? তো অবতল দর্পণে এখানে হচ্ছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, মানে হচ্ছে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাস। তুমি যদি একটু ইউটিউবে লেখো যে রুল অফ 6, তাহলে তুমি এই টিউটোরিয়ালটা পাবা, যেখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে 6 জায়গায় বস্তু থাকলে বিম্ব কেমন হবে। বস্তু যদি এখানে থাকে, বস্তু এইখানে থাকে, বস্তু এইখানে থাকে, তাহলে এই 6টা জায়গায় বস্তু থাকলে কেমন বিম্ব হবে। এটা হচ্ছে বস্তু অসীমে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, এটা বক্রতার কেন্দ্রে, এটা বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে, এটা প্রধান ফোকাসে আর এটা প্রধান ফোকাস আর মেরুর মাঝে।
এই 6 জায়গায় বস্তু থাকলে বিম্ব কোথায় হবে এটা চিত্রকে আমি বোঝাইছি। এবং উত্তল লেন্সের ক্ষেত্রেও তোমরা জানো যে লেন্সের ক্ষেত্রেও যেটা হয় এটা হচ্ছে এফ, এটাও এফ, এটা 2f, এটা 2f। সিমিলার ওয়েতে বস্তু অসীমে, বস্তু 2f এর বাইরে, বস্তু 2f এ, এফ ও 2f এর মাঝে, এফ এবং আলোক কেন্দ্রের মাঝে একদম সেম টু সেম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তুমি যা পড়ছো মনোযোগ দিয়ে পড়লে এটা কোনো দিন ভুলবা না। তোমাদের যাদের এটাতে প্রবলেম আছে তাকে, মানে একজন লিখেছ তাকে কেন্দ্র করে বলছি। সুতরাং এই যে এখানে সি এবং এফ এর মাঝখানে যে ডিস্টেন্স, কোথায় বস্তু হবে এটা চিত্র আঁকানো পারতে হবে। আমি বোর্ডে হাতে এঁকেছিলাম, হয়তো খুব একটা অ্যাকিউরেট হয় না, বাট 95% অ্যাকিউরেট হয়েছে ফ্রম মাই সাইড। মানে বোঝাতে পেরেছি কোথায় হবে। তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকাবা পারফেক্ট হবে। এরপর আচ্ছা, একজন বলেছে ফাহিম 15 এলবি পার স্কোয়ার ইঞ্চি মানে কি? এলবি মানে হচ্ছে পাউন্ড। 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তুমি এটা কোথায় পাইছো? আমি বলি, এটা বায়োলজিতে 14 নম্বর চ্যাপ্টার যে আছে জীব প্রযুক্তি, ওই চ্যাপ্টারের টিস্যু কালচারের যে স্টেপস আছে সেখানে একটা অংশ আছে অটোক্লেভিং। সেই অটোক্লেভিং করার পদ্ধতির মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপ। যে অটোক্লেভিং মানে হচ্ছে বায়োলজিক্যাল যেই মেটেরিয়ালসগুলো আছে ল্যাবে টেস্ট করার জন্য বা বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য, সেগুলোকে স্টেরিলাইজেশন করতে হয়, মানে জীবাণু মুক্ত করতে হয়। সেই জীবাণুমুক্ত করার পদ্ধতির নাম হচ্ছে অটোক্লেভিং। সেই অটোক্লেভিংয়ে একটা নির্দিষ্ট চাপ বজায় রাখতে হয় এবং সেটা হচ্ছে চাপ, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তারপরে 10ম অধ্যায়ের এএন অন্তর, মাহাদি মোহাম্মদ মাহি, চ্যাপ্টার 6 ম্যাথ। এইরকম একটা বড় কথা বললে তো আমি বুঝবো না। চ্যাপ্টার 6 মানে হচ্ছে ফিজিক্সের তাপ। তাপের উপরে 3 ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে ওই যে 3টা স্কেল আছে না, সেলসিয়াস, ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন। ওই সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের একটা অঙ্ক আছে। ওইটার হচ্ছে তাপমাত্রার কি বলে চেঞ্জের ক্ষেত্রে যেই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। তোমার মনে আছে সেই সূত্রগুলো কি কি? সেটা হচ্ছে সি, টেম্পারেচার অফ সেলসিয়াস ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু টেম্পারেচার অফ ফারেনহাইট -32 by 9 equal to temperature of Kelvin -273.15 over 5, I think, yes, 5। এই সূত্র কিভাবে ব্যবহার করতে হয় এটা স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট, বিজ্ঞানের ছাত্র যে প্রথম তাপমাত্রা বা তাপ নিয়ে পড়াশোনা করেছে ক্লাস 9-এ, সেটা পারবে। বেসিক। ক্লাস 10-এ তোমরা যারা আছো তোমাদের কাছে হয়তো মনে হইতে পারে এটা আলোচনা করারই দরকার নেই, কারণ এটা তাদের কাছে ইজি। কিন্তু ক্লাস 9-এর ব্যাচ, আমি তোমাদের মনের অবস্থাটা বুঝি, তোমাদের কাছে মনে হইতে পারে এটা এরকম কেন, ভ্যারিয়েশন আছে মানুষের। সো এটা শিখে নিবা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই জাতীয় অঙ্ক, মানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে অঙ্ক, এখানে বিচিত্র রকমের অঙ্ক আছে এবং এই অঙ্কগুলার ক্যালকুলেশনটা লম্বা। এই অঙ্কগুলাতে মাথায় রাখতে হবে কিউ মানে তাপ, তাপের একক হচ্ছে জুল, এম মানে হচ্ছে ভর, ভরের একক কেজি, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এইটার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, আর এই ডেল থিটা হচ্ছে তাপমাত্রা যার একক আবার কেলভিন। তাহলে সেই হিসাবে কেজি কেজি কেলভিন কেলভিন কাটা যায়, তাহলে বাকি থাকে জুল। এখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করার আগে মাথায় রাখতে হবে সুপ্ত তাপ যাতে একটা বিষয় আছে, সেই সুপ্ত তাপের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু এম এল এফ লেটেন্ট হিট অফ ফিউশন।
আর আরেকটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এল ভি, এটা হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এই এলএফ এর মান 336,000 জুল পার কেজি। এটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান। আর এটা এলভি, এটা হচ্ছে 226,800 জুল পার কেজি। আমি শুধু দেখাচ্ছি যে এইটা আছে, এখন অ্যাপ্লাই কিভাবে করবা এটা একটা ঠান্ডা মাথায় পড়ার জিনিস। এবং আমি এই কারণে আলাপ করছি না, কারণ অলরেডি এটার ব্যাখ্যা আমি ইউটিউবে দিয়ে রেখেছি। তুমি যদি একটু সার্চ করো যে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 6 ম্যাথমেটিক্যাল প্রবলেম বাই ফাহাদ স্যার, একটু লম্বা কথা, মানে আমার নামটা দিয়ে সার্চ করে তুমি যদি দেখো, দেখবা ম্যাথমেটিক্যাল সলিউশন আছে চ্যাপ্টার 6-এর। ইভেন এই চ্যাপ্টারের উপর আমি 4টা টিউটোরিয়াল আপলোড করেছি। একটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই প্রশ্ন করে যে সেলসিয়াস থেকে কেলভিন যাওয়ার সময় আমরা 273 যোগ করি, কিন্তু তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে কেন করি না? বলে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। যদি তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, এটা জানো। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি 5 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা হবে 273 প্লাস 5 সমান 278 কেলভিন। সহজ। কিন্তু যখন টেম্পারেচার চেঞ্জ হবে, যদি বলা হয় 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। বাট when I need to transfer it into Kelvin or convert it into Kelvin, it would be 10 কেলভিন। কেন? কারণ এইটারও তো কেলভিনে নিতে হবে, এটারও তো কেলভিনে নিতে হবে। তো দুই ক্ষেত্রে আমি যদি 273 যোগ করি, তাহলে আলটিমেটলি এটা মাইনাস হয়ে যাবে। সো in case of temperature changes, we not need to add 273, only same, I mean 10 degree 10 Kelvin same. But in single case, যখন আমি কনভার্ট করব, তখন আমি 273 ইউজ করব। আচ্ছা, তোমাদের এত কমেন্ট, মানে আমি আসলে একটু বুঝতে পারছি না, আমি কার্ডটা একটু পড়বো। এটাই হচ্ছে ফেসবুকের লাইভের একটা বিশাল বড় যন্ত্রণা। মানে অনেক স্টুডেন্ট আশা নিয়ে বসে থাকে, এরপর একটা কমেন্ট করে, এই কমেন্ট আসলে কমেন্টের স্রোতে ভেসে যায়। তো অনেকক্ষণ ধরে তার যখন উত্তরটা দেওয়া হয় না, তখন সে মন খারাপ করে। এটা হচ্ছে ফেসবুক লাইভের একটা মানে ভয়ানক কষ্টের বিষয়। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যার কমেন্ট আমি দেখতে পারবো না, আমি সরি। আমি একটু দেখার চেষ্টা করছি। এই যে ইমরান হাসান, তুমি লিখেছো অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ, তুমি তরঙ্গই পড়ো নাই, তুমি পড়ো নাই। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ শব্দ, মানে বিষয়। অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে অনুপ্রস্থ হচ্ছে তরঙ্গ যেদিকে যাবে, তরঙ্গের কণা সমকোণে কাঁপতে থাকবে। হ্যাঁ, সমকোণে, এটা 90 ডিগ্রি। আর অনুদৈর্ঘ্য মানে হচ্ছে শব্দ যেদিকে যাবে তরঙ্গের কণা সেদিকে কাঁপবে, তার মানে এটা হচ্ছে সমান্তরালে কাঁপবে। একটু মাথাটা খাটাও, বুঝতে পারবো, এগুলো সহজ জিনিস। এই যে মাহাকে কোন একজন কমেন্ট করেছে যে কি ইয়াং মডুলাস বোঝো নাই। ইয়াং মডুলাসের অঙ্ক আমি দিয়েছি। আমি দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে এখন প্রায় 650 জন যুক্ত আছো। একটু 1 মিনিট, 143 পেজের সূত্রটা দেখেন। এটা কে যেন বলেছে, নূর। 143 পেজে কি আছে? 1 মিনিট নূর, তুমি এই 143 পেজে তো প্যাসকেলের সূত্র, এটা তো সহজ জিনিস। তুমি প্যাসকেল বুঝতে পারছো? প্যাসকেল কি বলেছে? প্যাসকেল বলেছে যে একটি আবদ্ধ পাত্রের, তরলপূর্ণ বা বায়ুপূর্ণ আবদ্ধ পাত্রের কোনো দিকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কমবে না, সেই চাপ একই রকম থাকবে, কিন্তু তরলের সব দিকে এটা সমানভাবে এটা সঞ্চালিত হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, প্যাসকেলের সূত্রটাকে বোঝার জন্য কি করতে হবে জানো? প্যাসকেলের সূত্রটাকে বোঝার জন্য তোমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং F2/F1 ইকুয়াল টু
A2/A1, এটাই স্বাভাবিক বিষয়। এখানে দৈর্ঘ্য নিয়ে কথা বলছে, একটু মনটা চিন্তা করে দেখো যে একটা ছোট পিস্টনে যদি F1 বল প্রয়োগ করা হয়, F1 বল যদি প্রযুক্ত হয়, তাহলে বড় পিস্টনে F2 বলটা বাইর হবে। ছোট পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এটা, তার মানে দে আর অ্যাকচুয়ালি প্রপোর্শনেট। F1 এর মান কম হয়, F2 এর মান বেশি হয়, কারণ A2 এর মান বেশি। তার মানে আমি যদি F1 আর A2 গুণ করি, তাহলে আমি F2 আর A1 এর গুণফলটা পাবো। দ্যাট মিনস খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখানে চাপ সমান থাকবে, চাপ চেঞ্জ হবে না। এটাই প্যাসকেলের সূত্র, যে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থের আবদ্ধ পাত্রের কোনো অংশে বাইরে থেকে চাপ প্রযুক্ত করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। একজন বলেছে, স্যার প্রতিসরণের দ্বিতীয় সূত্র বুঝি না। এক মিনিট, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, তুমি জানো প্রতিসরণের দ্বিতীয় সূত্র? তুমি কি একবার পড়ার চেষ্টা করেছো যে এটা কি ছিল প্রতিসরণের দ্বিতীয় সূত্রে? চেষ্টা মনে হয় করো নাই। এখানে বলা হচ্ছে N1 sin θ1 ইকুয়াল টু N2 sin θ2। তোমাদের বইয়ের এটা যেন কত নাম্বার পেজে আছে, তোমাদের এই sin θ2, এটা হচ্ছে আলোর প্রতিসরণের সেকেন্ড যেই বিষয়টা, সেখানে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আছে, এরকম না একটা চিত্র। তো এই বিষয়টাতে কি হয়েছে, এটা কি N1 কি প্রতিসরাঙ্ক, একটু বোঝো। আমি আবার একটু সময় নিচ্ছি। এটা হচ্ছে যে কোনো মাধ্যম, ধরো এটা হচ্ছে এয়ার আর এটা হচ্ছে ওয়াটার। স্বাভাবিক চিন্তা করি, এই এয়ারের পরম প্রতিসরাঙ্ক কত? মনে করো এই এয়ারে যদি আলো আসে, তাহলে ডেফিনেটলি এটা শূন্য মাধ্যম থেকে যদি বাতাসে আলো আসে, তাহলে কি হয়, এই কোণের চেয়ে এই কোণটা কমে যায়। তার মানে এটা যদি যতই হোক, এটার চেয়ে এটার মানটা কম থাকবে। তার মানে এই এয়ারের প্রতিসরাঙ্ক যদি হয় 1.03, আর ওয়াটারের প্রতিসরাঙ্ক যদি হয় 1. যদি ওয়াটার হয় তাহলে এটা মনে করো আরও বাড়বে, ধরো 5-6, আমি একটু ধারণা করে নিচ্ছি, বা 1.28, ধরো 1.03 আর 1.3। তুমি কি এটা বুঝছো যে পরম প্রতিসরাঙ্ক হিসাব করতে হয় শূন্য মাধ্যম থেকে? যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা আসে হচ্ছে শূন্য মাধ্যম থেকে, এটা শূন্য মাধ্যম আর এটা হচ্ছে এয়ার। তাহলে এই শূন্য মাধ্যমের সাপেক্ষে এইখানে যে কোণ হবে, সেই কোণ ডেফিনেটলি এটার চেয়ে কম হবে, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যম থেকে ও যে মাধ্যমেই যাক, তার বেগ কমবেই। তার মানে এই বেগের মান অলওয়েজ বেশি হয়। তার মানে আমি যদি এখন এয়ারের প্রতিসরাঙ্ক বের করতে চাই, প্রতিসরাঙ্ক এয়ারের, তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই বাতাসে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ, বাতাসে আলোর বেগ, আমরা জানি এটা সব সময় বেশি হবে। এই কারণে পরম প্রতিসরাঙ্কের মান অলওয়েজ একের চেয়ে বেশি হবে। আমার কথা বুঝতে সমস্যা হইলে দুইটা জিনিস চিন্তা করে নিবা। একটা হচ্ছে, হয় তুমি ঠিকমতো পড়ো নাই, মানে অধ্যায়টা পড়ে বোঝো নাই, বা চেষ্টা করো নাই যে কি বললো, কেন বেশি হবে। বিকজ আমি যদি একটা বড় মানকে ছোট মান দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল অলওয়েজ একের বেশি হবে। এখন আলো যদি এয়ার থেকে ওয়াটারে আসে, তো এখন এইটার যেই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এটা যদি হয় 20 ডিগ্রি, তাহলে এটা ডেফিনেটলি কম হবে। এটা ধরা হচ্ছে 15 ডিগ্রি। আমি একটু কথার কথা বলছি আর কি, হিসাব করে। তাহলে এই যে এটা কত, 1.03, এটা 1.3, তাহলে 1.03 টাইমস sin 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1.3 টাইমস sin 15 ডিগ্রি। এটাই হবে। তুমি দেখো এই দুইটা মানকে হিসাব করো, এইটা কম এইটা বেশি, তাই না?
আবার এটা হিসাব করো, সাইন 20-র মান বেশি, সাইন 15-এর মান কম। আমি একটু আন্দাজ করে বলছি, বাট অ্যাকচুয়ালি হিসাবটা এরকম হবে। কেন? সাইন 0 ডিগ্রির মান কত? 0। আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে তুমি কি জানো 0 থেকে 1-এর মাঝে কতগুলা সংখ্যা হতে পারে? এটা আসলে ইনফিনিট নাম্বার হতে পারে, অসংখ্য সংখ্যা। তুমি যত ডিগ্রি বাড়াবা তোমার তত মান বাড়তে থাকবে। তুমি যদি সাইন 31 ডিগ্রিকে, সাইন 31 ডিগ্রিকে সাইন 30.9 ডিগ্রি দিয়ে ভাগ করো, তারপরেও ভাগফল 1-এর বেশি হবে 100%। সাইন 31 ডিগ্রি 31 is the value which is definitely greater than 30.9 somehow. So the value of sine will definitely increase. আমি শর্টলি বলছি, ফেসবুক লাইভে এসে এই 650 জন মানুষের সবার উত্তর দেওয়াটা লজিক্যালি পসিবল কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। স্যার একজন বলেছে পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ ডিপেন্ডস, আমরা ধরে নিই 1440 বা 1450 মিটার পার সেকেন্ড। একজন বলেছে বিভব শক্তিটা একটু বুঝিয়ে দিবেন। রাব্বি, বিভব শক্তি তুমি পড়েছ? ইপি, বিভব শক্তি কি? আমি যখন একটা বস্তুর অবস্থান চেঞ্জ করব, ওই চেঞ্জ করার কারণে তার ভিতরে যে শক্তিটা তৈরি হবে ওটাকে কি দিয়ে প্রকাশ করে? ওটা হচ্ছে ইপি। ইপি ইকুয়াল টু mgh। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে পটেনশিয়াল এনার্জি এটাকে এইভাবেও লেখে, আবার আগের বইগুলোতে এইভাবেও আছে। পটেনশিয়াল এনার্জি বা ইপি ইকুয়াল টু mgh। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে একটা বস্তুকে নিচ থেকে উপরে ওঠানো হইল, এখন যদি ওকে ছেড়ে দেই তাহলে ও নিচে যে কারো মাথা ফাটা ফেলতে পারে। যদি ওর ভর যদি 50 কেজি হয় আর ও যদি 50 মিটার উপর থেকে ফেলা হয় তাহলে তো একদম শেষ। তাইলে ওরে যে উপর থেকে ফেলার পর যে শেষ করে ফেললো, এই এনার্জি পাইছে ওকে যখন উপরে ওঠানো হয়েছে। সো দিস এম মানে হচ্ছে ভর। তাহলে এই ভর, এই জি, এই দুইটা তো ফিক্সড, এটা চেঞ্জ হবে না। তাহলে এইটা হচ্ছে চেঞ্জ হবে। তো ওরে যদি আমি আরও উপরে নিয়ে যাই, হাইট বাড়ায় ফেলি, তাহলে ওর বিভব শক্তির মান বেশি হবে। সুতরাং বিভব শক্তির মান নির্ভর করে উচ্চতার উপরে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি সরি, আমি জানি না কতজনের কমেন্ট আমি মিস করে যাচ্ছি। কর্মদক্ষতা বুঝাই দিবেন। খাতুনে জান্নাত, তুমি আমার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা দেখো, ওইখানে টিউটোরিয়ালে আমি কর্মদক্ষতা বুঝিয়েছি। কর্মদক্ষতা মানে হচ্ছে এফিসিয়েন্সি। কর্মদক্ষতা মানে কি? তুমি যতটুকু নিলা তুমি ততটুকু দিতে পারলা কিনা, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে ইটা, তা আমি বলবো পাওয়ার অফ আউটপুট, তুমি কতটুকু দিতে পারলা, ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট। লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা, অথবা লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। সহজ। তারপরে কি? রাহুল কুণ্ড, পলাশ বৈদ্য, তুমি বলেছ সলিনয়েড বুঝাইতে। তুমি সলিনয়েড পড়েছ? সলিনয়েড কি? সলিনয়েড হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারে আছে। তোমরা প্রশ্ন করার আগে একটু নিজে চেষ্টা করো। নিজে চেষ্টা না করে যে কোনো প্রশ্ন করে ফেললে, আমি দেখি ফেসবুক গ্রুপে মাঝে মাঝে স্টুডেন্ট এইটাও লেখে
যে কস্টিক সোডার সংকেত কি, খাবার লবণের সংকেত কি। যে জিজ্ঞেস করবে যে খাবার লবণের সংকেত কি, তার ধরে নিতে হবে যে সে ক্লাস 9-এ ভুল করে উঠে আসছে, অথবা সে একদমই পড়াশোনা করে নাই। একটা মানুষ যখন ক্লাস 8 থেকে পাশ করে ক্লাস 9-এ উঠবে, এটা ধারণা করা হয় যে সে ডেফিনেটলি বিজ্ঞানের কিছু কমন জিনিস, স্বাভাবিক জিনিস পড়ে আসছে। তা না হলে এখন এই স্বাভাবিক বিষয় যদি একটা 9-এ বা 10-এ পড়া স্টুডেন্টের প্রবলেম হয়, তাহলে ইন্টারমিডিয়েটে উঠে সে হচ্ছে সমুদ্রের মধ্যে শুধু সাঁতরাইতে থাকবে আর ঘুরতে থাকবে, পার দেখতে পাবে না। আর ইউনিভার্সিটি তো পরের হিসাব। সলিনয়েড মানে হচ্ছে, মানে আচ্ছা, এটা বোঝানোর আগে বলি, একটা তার, এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই শব্দটার উপরে ভিত্তি করে একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে তাড়িৎ চৌম্বক। ইংলিশে বলে ইলেকট্রোম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং এর ফলে যে পাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হইল বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইল, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক। সো শব্দ দুটাকে একসাথে করে ইলেকট্রোম্যাগনেটিজম বলা হয়। তো এই তার চিন্তা করো, এটার ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহ করা হয়, এটা চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র হচ্ছে, হ্যাঁ। তখন আমি যদি তারকেই পেঁচায় ফেলি, আমি যদি তারটাকেই পেঁচায় ফেলি, সোজা তারটাকে, এরকম একটা সোজা তার আছে, আমি যদি তারকে পেঁচায় ফেলি, তাহলে তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এগুলো সব ক্লোজার হবে, কাছাকাছি আসবে, এবং এই কারণে চৌম্বক ক্ষেত্রটার প্রাবল্য বেশি হবে, মানে হচ্ছে স্ট্রং একটা চুম্বকে পরিণত হবে। এটাই সলিনয়েড। একটা মানে কাঠের ছোট্ট টুকরাকে ভাঙা যায়, একসাথে যে 10টা করলে যেমন ভাঙা যায় না, এটার কনসেপ্টটা হচ্ছে এরকম। তার একটা ছিল, এটার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এই তারকেই আমি যখন পেঁচায় ফেলবো, তখন তার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা বেশি হবে। এই অবস্থাটাকে বলা হয়, এই ফিজিক্যাল ফিচারটাকে বলা হয় সলিনয়েড। ফারহান নিহাল, তুমি প্রতিধ্বনি নিয়ে একটু বলেছ কুয়ার ক্ষেত্রে। তোমার কি মনে হয় যে আমি বললে তুমি বুঝে যাবা? আমার তো মনে হয় যে তুমি একবার পড়লে বুঝে যেতে। কুয়ার গভীরতা নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয়? কুয়ার গভীরতা নির্ণয় করার ক্ষেত্রে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটা একটা কুয়া, তাই না? স্বাভাবিকভাবে তো এই কুয়াটা কতটুকু ডেপথ, এটা আমি মাপতে চাই। তা আমি কি করব? একটা শব্দ উৎপাদন করব, এটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড। বুঝেছ? 20,000 হার্জ এই শব্দের কম্পাঙ্কের বেশি হবে। এই রকম একটা শব্দ করার পরে সেই শব্দটা এই নিচে আইসা যখন কুয়ার তলায় বাধা পাবে, এবং বাধা পাওয়ার পরে ও যখন আবার ফিরে আসবে, দুইটা শব্দ আমি শুনবো। মানে এই শব্দটা আসলে ম্যানুয়ালি হিসাব করা হয় না, এটা অটোমেটিকলি একটা যন্ত্র দিয়ে হিসাব করা হয়। এখানে একটা স্টপ ওয়াচ থাকে, তো এটা যখন আসে আর যখন যায়, আমি যদি চিন্তা করি যে এটার হাইট h, তাহলে কয়বার গেল আসলো? 2বার। তাহলে আমি বলবো 2h, এটা হচ্ছে ডিস্টেন্স কাভার্ড বাই কি টাইম, কোন টাইম যেটা এই সলিড স্টপ ওয়াচটা দিবে, দ্যাট ইজ ইকুয়াল টু ভেলোসিটি। আমরা জানি না শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাই তো। তো এখন এখানকার টেম্পারেচার যদি থাকে 28 ডিগ্রি সেলসিয়াস, থিঙ্ক অ্যাবাউট ইট, তাহলে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হবে। তো আমি শব্দের বেগ বের করার জন্য কি করব? শব্দের বেগ হচ্ছে ভি থিটা ইকুয়াল ভি নট প্লাস থিটা ইন্টু 0.6। এটা ছিল আগের হিসাব। তোমাদের বইয়ে ওই যে তাপমাত্রার সাথে শব্দের যেই সম্পর্কটা, এটা একটু নতুন একটা সূত্র আসছে,
যেটা ব্যবহার করলে তুমি কাছাকাছি মানের একটা মান পাবা। সেই সূত্রটা হচ্ছে এই যে তোমাদের তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে, এটা কত নম্বর পেজ, 203 নম্বর পেজে আছে, 203 নম্বর এবং 4 নম্বর পেজে আছে। তোমরা একটু খেয়াল করে দেখো, ওইখানে আছে যে v1/v2 ইজ ইকুয়াল টু t1/t2, সেম। তবে এই টিটা হইতে হবে কেলভিনে। তুমি সেলসিয়াসে রেখা করলেও করতে পারো, বাট এইটা কেলভিনে হওয়া উচিত। তুমি হিসাব করে দেখো, পারবা। তখন এই মান বসায় দিবে, এই মান বসায় দিলে এই ভি তুমি পাচ্ছ। এই v1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে 332 হবে, বইয়ের মধ্যে 330 আছে। এটা নিয়ে একটা সময় বিশাল একটা আলাপ হয়ে গেছে। মনে করো যে কয়েক হাজার স্টুডেন্ট শুধু এটা লিখছে যে শব্দের বেগ কি 332 হবে না 330 হবে। আগের বইয়ে তো 32 আছে, এখন তো 30 আছে, কি করব স্যার? এই যে 2 মিটার পার সেকেন্ড, এটা আহামরি কোনো চেঞ্জ না শব্দের বেগের ক্ষেত্রে। তবে আমরা যারা আগে পড়াশোনা করেছি 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 332 ছিল, এখন 330 দিয়েছে। আমি বলেছিলাম যে উচিত হবে বইটাকে ফলো করা। 330 যেহেতু বইয়ে দেওয়া আছে, বইটা ফলো করলেই হবে। মনে করো যে 74 পেজ এর ম্যাথটা করাইতে বললো স্টুডেন্ট। 74 পেজে কি আছে? 74 পেজে এই অঙ্ক, এই যে 74 পেজে হচ্ছে 74 না 72। আচ্ছা, এই যে এইটা তোমাদের অনেকের একটা প্রশ্ন আছে, এই যে অঙ্কটা এটা কিভাবে আসছে? এটা আমি করে দিছি তো। এই যে 72 পেজে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির যে অঙ্ক, এটা ইউটিউবে একটু দেখো, তুমি লিখবে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি পুরা ক্যালকুলেশন করে দিয়েছি যে কিভাবে এই v1 এবং v2 মানটা বের করতে হয়। তা আমি এটা এখন আলাপ করতে চাচ্ছি না। স্যার চ্যাপ্টার 4 ম্যাথ দেখান। আচ্ছা, চ্যাপ্টার 4-এ কি একটা ম্যাথ? চ্যাপ্টার 4 মানে হচ্ছে কাজ ক্ষমতার শক্তি। তো এই কাজ ক্ষমতার শক্তির ম্যাথ দেখান তুমি চেষ্টা করেছো? কে জানি প্রশ্ন করেছো যে কি ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ বুঝি না। আমি তোমাদেরকে প্লিজ বলছি, হঠাৎ করে কোনো কিছু চেষ্টা না করে বুঝি না বলবা না। এটা সহজ জিনিস। আমার কাছে সহজ বলছি না, স্টুডেন্টের কাছে সহজ বলছি। তোমাদের কাছে একটা বই আছে, তুমি বইটা নিয়ে পড়ো, একবার, দুইবার, তিনবার পড়ো। এরপর তোমার যদি মনে হয় যে তুমি বোঝো না, তারপরে বইলো। এগুলো সহজ জিনিস এবং অলরেডি এইটা নিয়ে আমি ব্যাখ্যা করছি। স্টুডেন্ট বলছে ধারক নিয়ে কথা বলতে। ধারক ইংরেজি কি? ইলেকট্রিক ক্যাপাসিটর। ইলেকট্রিক ক্যাপাসিটর নিয়ে তো আসলে শর্টলি বলা যাবে না। এই কারণ এটা একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। দুইটা ধাতব পাত, এইটাকে ব্যাটারির সাথে আর এইটাকে ব্যাটারির সাথে জয়েন করাইলে, ব্যাটারির পজিটিভ নেগেটিভের সাথে জয়েন করালে এই ধনাত্মক, এই মেটাল দুইটার মাঝখানে যে স্পেসটুকু আছে, এই স্পেসটুকুর মাঝে চার্জ রক্ষিত হয়, স্টোরড হয়, ধরা যায়। এই কারণে এটার নাম হচ্ছে ধারক, হাফ সিভি স্কোয়ার। এটা আসলে যদি আলাপের বিষয়, তুমি একটু কমনলি চিন্তা করো, দুইটা ধাতব পাতকে যদি একটা ব্যাটারির দুই অংশের সাথে যুক্ত করা হয়, তাহলে এদের সংযোগ স্থলে আধান সঞ্চিত হয়। এই প্রক্রিয়াটা, এই মেকানিজমটার নাম হচ্ছে, বা এই যন্ত্রটার নাম হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটর, ধারক। সাজিয়া ওয়াসিম, ক্যালোরিমিতি নিয়ে আমি আলাপ করেছি। ক্যালোরিমিতির অঙ্ক আমি ইউটিউবে করে দিয়েছি, তুমি একটু সার্চ দিয়ে দেখো মিশ্রণের তাপমাত্রা। আমি মোবাইল দিয়ে ভিডিও করে একটা ভিডিও আপলোড করেছিলাম 2018 সালে। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। একবার তুমি দেখো ওই ভিডিওটা, এরপরে এই প্রশ্নটা আমাকে বইলো। রুহান আজিম, অবস্থা ভালো আছি। স্যার এমআরআই বুঝায় দেন। নিজামউদ্দিন, এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড ইমেজিং। এই ইমেজিং কিভাবে হয়, এটা কমপ্লিটলি একটা টেকনিক্যাল আসপেক্ট।
একটা যন্ত্র কিভাবে কাজ করে আমি নিজেও খুব ভালো মতো এটা পারি না। এই যে মেশিনগুলো কিভাবে কাজ করে এটা অনেক পড়াশোনার বিষয়, এটা অ্যাপ্লাইড ফিজিক্সের বিষয়। অ্যাপ্লাইড ফিজিক্স মানে হচ্ছে এই যন্ত্র অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য একটা স্টুডেন্ট, মানে যারা অ্যাপ্লাইড ফিজিক্স পড়েছে, বেসিক্যালি এটা একটা খুব ক্রিটিক্যাল জিনিস। বইয়ের মধ্যে ছোট্ট করে একটা ড্রপ অফ আ পয়েন্ট দিছে যে কি এটা, একটা পেশেন্টের বডিতে আমি যদি ইন্টারনাল কোনো ফিগার বা ছবি দেখতে চাই সেটাকে ফালি ফালি করে বা স্লাইস করে এটার একটা 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল একটা পিকচার দেখানো যায়। সেই পিকচার দেখে আমরা কোনো একটা অ্যাবনর্মাল সেলস অথবা কোনো ধরনের ফরেন পার্টিকেলসের উপস্থিতিটা বোঝা যায়, অথবা কোনো ধরনের যদি প্যাথোলজি হয় সেই প্যাথোলজিটা বোঝা যায়। আমি এই মুহূর্তে এটা ব্যাখ্যা করতে পারছি না, খুবই সরি। রাফিদ আবরার, বলরেখা একে অপরকে ছেদ করে না কেন? কারণ একে অপরকে বিকর্ষণ করে। বলরেখা একজন আরেকজনকে একটু দেখতে পারে না, এই কারণে তারা ছেদ করে না। কি দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কি? ওরে বাবা, ফাহিম সর্দার কঠিন প্রশ্ন করেছ। আচ্ছা, বিটারও সেটা বুঝতে পারি না, প্লিজ একটু ডিসকাস করেন। তহমিনা সুলতানা, তুমি কি 13 নম্বর চ্যাপ্টারে আলফা বিটা গামাটা দেখেছ? আমি যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম ইলেকট্রনিক্সের, ওই ইলেকট্রনিক্সের প্রথম চ্যাপ্টার 13 অধ্যায়ের ফার্স্ট টিউটোরিয়ালটা, ওইখানে তুমি এখন যা চাচ্ছ আমি আলাপ করে রেখেছি। একটু যদি কষ্ট করে দেখতা, আমাকে একটু জানাইও তুমি সেটা বুঝতে পারলে। আচ্ছা, আমাদের মেসেজ দেখেন না কেন? ফারাবি, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতা যে তোমাদের মেসেজ কেন দেখি না। কারণ এই মুহূর্তে 600 জন আমার সাথে আছে, তো প্রতি 600 জনের মধ্যে যদি 50% কমেন্ট করে তাহলে 1 সেকেন্ডে 300 কমেন্ট আসবে। আমাকে বুঝাইতে গেলে সে কমেন্টগুলো স্কিপ হয়ে যায়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শম্পা সরকার, গতি অধ্যায়ের ম্যাথ বোঝো না বলেছ। গতি অধ্যায়টার উপরে 6টা ভিডিও দিয়েছি আমি, 6টা চ্যানেলের প্লে লিস্টে আছে। এসএসসি মোশন, তুমি ওই 6টা ভিডিও দেখার পরে প্রশ্ন করো যে গতি তুমি বোঝো নাই। ক্যাপাসিটর কত প্রকার? ওরে বাবা স্যার, লাইভে নিউট্রালটা বুঝিয়ে দিন। কি বিভব শক্তি কি? ইপি ইকুয়াল টু এমজিএইচ। 24 পেজটা একটু বলেন, 24 পেজে কি আছে? 24 স্লাইড ক্যালিপার্স, পেজ নাম্বার 24। আমি যদি ভুল না করি, যারা যে প্রশ্ন করেছো স্লাইড ক্যালিপার্স বোঝো নাই, তুমি হয়তো ভুলে গেছো বা হয়তো দেখো নাই, তোমার চোখে পড়ে নাই। স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা বস্তুর দৈর্ঘ্য কিভাবে মাপতে হয় আমি প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করেছি একটা, তুমি একটু সার্চ করে দেখো। এসএসসি ফিজিক্সের প্লে লিস্টে আছে প্র্যাকটিক্যাল, যে আমি যদি দৈর্ঘ্য মাপতে চাই, দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে প্রধান স্কেল পাঠ প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক মাইনাস যান্ত্রিক ত্রুটি। এখন যদি বলো এটি কিভাবে আসে, এই প্রশ্নের উত্তর আমি ওই টিউটোরিয়ালে দিয়ে রেখেছি। তোমাদের যদি সম্ভব হয় তাহলে ওই যে আমি প্রত্যেকটা ব্যাখ্যা যেটা স্কিপ করছি, যেটার ভিডিও আমি দিয়েছি বলছি, ওটা দেখার পরে তুমি যদি না পারো তাহলে এই লাইভের নিচে আমাকে জানাইও যে আপনি বলেছিলেন যে এটা ব্যাখ্যা করেছেন কিন্তু আপনার ব্যাখ্যার পরে আমি বুঝি নাই। তাহলে আমি ধরে নিব আমি আসলে অপারগ, অথবা এটা ধরে নিব যে তুমি আসলে দেখেও বোঝো নাই। এই জিনিসটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের 2টা চোয়ালের মাঝে একটা বস্তুকে বসানোর পরে ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের যে দাগটা অতিক্রম করবে সেটা প্রধান স্কেল পাঠ বা মূল স্কেল পাঠ বা মেইন স্কেল রিডিং। এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। যেই ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যাবে সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আর এই ভার্নিয়ার ধ্রুবক
এটা হচ্ছে এস বাই এন। এস মানে কি? এস মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সুতরাং এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এবং মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে ভাগ করলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্য। ও মাই গড, একজন বলেছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। তুমি যদি ফেসবুকে ইউটিউবে একটা সার্চ দাও, ইংলিশে লিখে আর্কিমিডিস এর প্রিন্সিপাল অ্যান্ড ফাথসার, তুমি ডেফিনেটলি ভিডিও পাবা। দেখে আমাকে জানাও যে তুমি বোঝো নাই। ট্রানজিস্টার প্লিজ, শাউনা স্পার্কল, ট্রানজিস্টার ভিডিও দিব। এখন ব্যাখ্যা করা সম্ভব না, কারণ ট্রানজিস্টার মানে একটা ট্রায়ড। এই ট্রায়ডের মধ্যে মানে কিভাবে ইলেকট্রনের দৌড়াদৌড়িটা হয় এই এন পি এন ট্রানজিস্টারে, হ্যাঁ, এই এমিটার বেইজ কালেক্টর, এখানে একটা মজার ব্যাপার আছে, সময় লাগবে। এটা ছোট্ট করে ব্যাখ্যা করতে আমার 25 মিনিট লাগবে। আমি এই ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ। করোনার সময়টা যাক, কিভাবে মানে একটা ফরওয়ার্ড বায়াস আর একটা রিভার্স বায়াস করে এখানে হচ্ছে যে ইলেকট্রনের দৌড়াদৌড়িটা হয়, খুব মজার জিনিস। এটা আমি আলাদা করে ব্যাখ্যা করব। তবে আমি অলরেডি ফরওয়ার্ড বায়াস এবং ব্যাকওয়ার্ড বায়াস বুঝিয়েছি। এই ভিডিওটা আছে সেমিকন্ডাক্টর এবং ডায়োড নিয়ে, অর্ধপরিবাহী নিয়ে আমি ব্যাখ্যা করেছি প্রাথমিকভাবে। ফাহিম সর্দার, এই যে তুমি লিখলা পিভি ইকুয়াল টু এনআরটি, তুমি এইটা লিখে একটা সার্চ দাও ইউটিউবে, আমার টিউটোরিয়াল আছে শুধু পিভি ইকুয়াল টু এনআরটি কিভাবে আছে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা আমি সব সময় পাই। আমি কোনো স্কুল কলেজে কোনো দিন পড়াই নাই, আমি কোনো স্কুল কলেজে পড়াই না, এবং এটা শিক্ষকতা আমার পেশা না, এটা আমি মনের খুশিতে পড়াই। প্লিজ এটা হয়তো তোমাদের একটু বলি, নতুন নতুন অনেকে অ্যাড হয়, অনেকে প্রশ্ন করে যে আমি কোন স্কুলে পড়াই। আমি কোনো স্কুল কলেজে পড়াই না। আচ্ছা, ফারাবি ফাইয়াজ, তুমি সম্ভবত অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড রেজাল্টেন্ট ফোর্সের ক্ষেত্রে একটা কথা বলছো। রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে দ্য ফোর্স দ্যাট ইউ গেট ইট। আমার মনে হয় তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমার লেখার ধরন দেখে আমি বুঝলাম। ইফ ইউ আর ফ্রম ইংলিশ ভার্সন, তুমি আমার সাথে ফেসবুকে পরে কানেক্ট হবে, বিকজ আই থিঙ্ক তুমি আমার ইংলিশ ভার্সনের ভিডিওতে একটা এরকম কমেন্ট করেছিলে যে সামহাউ রেজাল্টেন্ট ফোর্স কি অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স কি। অ্যাপ্লাইড ফোর্স যেটা আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে ভ্যারিয়েশন করলেই হচ্ছে আমি রেজাল্টেন্ট ফোর্স পাবো। স্বাভাবিক বিষয় হচ্ছে তোমরা ওই যে কি বলে, আচ্ছা তোমাকে কিভাবে বলি, ধরো এইখানে হচ্ছে একটা বস্তু আছে, সো আই হোপ 49 নিউটন ফোর্স আই অ্যাপ্লাইড, এই 49 নিউটন বল আমি দিয়েছি, কিন্তু ওর একটা তো ওজন আছে, আচ্ছা সেই ওজনের কারণে একটা ঘর্ষণ বল ধরে নাও 4 নিউটন সে ফেস করছে। এই 4 নিউটন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এই 49 নিউটন হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এটাকে মাইনাস করলে ও এইদিকে অ্যাকচুয়ালি যাবে হচ্ছে 45 নিউটন, দ্যাট ইজ রেজাল্টেন্ট। দ্যাট মিনস আমি যেটা পাইলাম, আমি দিলাম, হারাইলাম আর পাইলাম। সো আমি দিলাম, সেখান থেকে যত হারাইলাম সেটা বাদ দিতে হবে, তারপরে আমি পাইলামটা পাবো। স্বাভাবিক চিন্তা করতে হবে। আবুল কালাম, টেস্ট পেপারের এত ম্যাথ কেমন? আচ্ছা, এর আগে একজন মনে হয় কমেন্ট করেছ এফ ইকুয়াল টু r/2, এটা আমি প্রমাণ করে দিছি। ইউটিউবে তুমি সার্চ দিয়ে দেখো, এফ ইকুয়াল টু r/2 দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি, এটা ডেফিনেটলি তুমি পাবা। তুমি দেখো এখানে। আচ্ছা, মাসুম সাইমুম, আমার মুড অফ না, আমার মুড অন আছে, কিন্তু আমার দুইটা টেনশন আছে। দুইটা টেনশন হচ্ছে,
আমি একটু বলে নেই, ফেসবুকে এখন প্রায় 550 জনের মতন যুক্ত আছো, হয়তো পরে আবার কেউ দেখবা। আমার টেনশন দুইটা কোথায়। নাম্বার ওয়ান, স্টুডেন্টের ভিতরে আমার মনে হয় হঠাৎ করে একটা কোনো চেষ্টা না করে, বুঝি না এটা কেমনে হইল, এই একটা টেন্ডেন্সি কাজ করে। এবং যে কোনো জায়গায় ওরা খালি খুঁজতে থাকে যে কোথায় এটার অ্যান্সার হবে। কিন্তু স্টুডেন্ট এইটা জানে না যে অ্যান্সারটা ওর নিজের ভিতরে লুকে আছে। মানুষের যে মাইন্ড, মানুষের যে ব্রেইন, এটা খুব পাওয়ারফুল। আগে নিজেকে জিজ্ঞেস করতে হয়, আমি যে এটা বুঝি নাই, একটা বই আছে, বইয়ের মধ্যে লেখা আছে, পড়লে বুঝি নাই, তাহলে আরেকটা বই দেখা যায় স্টুডেন্টের ক্ষেত্রে ফেসবুক ইউটিউবে আসার পরে মানুষের চেষ্টা কমে গেছে, চেষ্টা করে না, খালি ইউটিউব আর ফেসবুকে কোথায় একটা টিউটোরিয়াল আছে এটা খোঁজার জন্য খালি সার্চ করতে থাকে। আমার এই একটা ভয় আছে, যদি আমিও টিউটোরিয়াল আপলোড করি মানে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে, কিন্তু কেন যেন মনে হয় এটা একটা মানুষকে অলস করে ফেলছে। মানুষের এই যে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, এটাকে কমায় ফেলতেছে। দ্বিতীয়ত হচ্ছে একটা টেনশন, দ্বিতীয় টেনশনটা হচ্ছে গুণগত মান নিয়ে। কেন যেন মনে হয় যে সামগ্রিকভাবে পড়াশোনার যে কোয়ালিটি, এইটা কোথাও যেন একটা মানে হেরফের হচ্ছে। এই যে আমি ফেসবুক লাইভে এর আগেও সবসময় আশাব্যঞ্জক কথা বলি, আবার মাঝে মাঝে হতাশা লাগে। স্টুডেন্ট এত সহজ প্রশ্ন করে, আমি বুঝি যে ও হয়তো এই প্রশ্নের উত্তরটা কখনো পায় নাই, অথবা সে নিজের চেষ্টা করে নাই। আমি জানি না বাস্তবতা কি। যদি সে উত্তরটা চেষ্টা করার পরেও না পায়, তাহলে আমি ডেফিনেটলি উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার ইট। বর্তনীর বিভিন্ন অংশের পার্থক্য কিভাবে? শারমিন আক্তার। ওকে, এই যে আব্দুর রহমান ফাহাদ, তুমি আবার বলেছ পিভি ইকুয়াল টু এনআরটি। তুমি ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখো না, পিভি ইকুয়াল টু এনআরটি ফাহাদ স্যার লিখে সার্চ দিলে আমার টিউটোরিয়াল আসে কিনা। যদি না আসে আমাকে বলো। এক্স রে টিউবের কার্যপদ্ধতি। এক্স রে টিউব বোঝো নাই? 14 নম্বর চ্যাপ্টার ফিজিক্সের, মডার্ন ফিজিক্স, আধুনিক পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসুর পরে। আমি একটু তোমাকে চিত্রটা দেখাই বলি, কোথায় যেন, হ্যাঁ 14 নম্বর চ্যাপ্টারের 2nd পেজ। হোপফুলি তোমরা কি পড়েছো, এখানে একটু দেখেছ? এই যে চিত্রটা, এই যে চিত্রটা, তো এইটা হচ্ছে কিন্তু একটা ফিলামেন্ট, হ্যাঁ, আর এটা একটা মেটাল। এই মেটালটা কাজ করে হচ্ছে অ্যানোড হিসাবে। আর এই যে এটা একটা গ্লাস টিউব। তুমি চিন্তা করে দেখো, এখান থেকে আলো মানে এখান থেকে যখন দ্রুতগামী ইলেকট্রন এই ধাতুটাকে আঘাত করে, তখন এখান থেকে যে রেটা বের হয়, এক্স রে। নাম কেন এক্স রে? এটা আবিষ্কার করেছেন, মানে এক্স ইট মিনস ক্রস, এটার প্রকৃতিটা জানা যায় নাই, এবং এটা আবিষ্কার করেছেন উইলহেলম রন্টজেন 1895 সালে। ওকে স্যার, টেস্ট পেপারে সব ম্যাথ করা প্রয়োজন? তোমার যদি সম্ভব হয় সব ম্যাথ করতে হবে। তোমার মাথায় কেন এটা আসছে যে টেস্ট পেপারে সব ম্যাথ করা যাবে না? মানুষের কি কর্মদক্ষতার লিমিটেশন আছে নাকি? মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, এটা মনে রাখতে হবে। জ্ঞানীগুণীর এই কথাটা বলে, আমি তাদেরটা একটু কপি করলাম। আচ্ছা, বরফ গলবে কিনা? গণিত, তাপ সংক্রান্ত প্রশ্ন। বরফ গলবে কিনা এটা নির্ভর করবে কি পরিমাণ তাপ লাগবে তার উপরে। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা এবং কিউ ইকুয়াল টু এম এল এফ, এটা দিয়ে বুঝতে হবে। একজন বলেছ রাহুল কুন্ডু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা বুঝাই দিতে। এফ এস কস থিটা বুঝাই দিব? আমি তো এটা বলেছি, এই টিউটোরিয়ালটা দিয়েছি আমি। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা আমি বলেছি যে একটা বস্তুকে যদি এই দিকে বল প্রয়োগ করা হয়, বস্তু যদি সোজাসুজি না যায়,
এবং ও যদি একটু বাঁকা হয়ে চলে যায় তাহলে এখানে একটা কোণ তৈরি হয়। এই কোণ বরাবর আমি যদি একটা উপাংশ টানি তাহলে আমি ডাব্লিউ কস থিটা বলতে এখানে হচ্ছে এফ। হ্যাঁ, তো আমি যদি কস থিটা চিন্তা করি, কস থিটা মানে কি? বেইজ, ভূমি বাই অতিভুজ, তাই না? অতিভুজ, তো ভূমি হচ্ছে এইটা, তো আর অতিভুজ হচ্ছে এইটা। তো আমি যখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স হয় সাধারণত, এফ এক্স মানে কি? এক্স মানে হচ্ছে যে ওর কি পরিমাণ অ্যাকচুয়ালি দূরত্ব অতিক্রম করলো, কিন্তু প্রথমে যখন বল প্রয়োগ করা হয়েছে তখন সে কিন্তু এই বরাবর চলে গেছে। তখন আমি জানি যে কস থিটা সমান ভূমি হচ্ছে কত? এক্স, আর অতিভুজ হচ্ছে না, এখানে সম্ভবত এফ এক্স কস থিটা, হ্যাঁ এস বাই অতিভুজ হচ্ছে এস, তো এটা হচ্ছে এস কস থিটা। সুতরাং এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। যখন আমি কোনো বল প্রয়োগ করব, সেই বল প্রয়োগ করার দিকে যদি বস্তুর সরণ না ঘটে এবং সে যদি একটা কোণ তৈরি করে অন্য দিকে তার সরণ নেয়, তখন হচ্ছে আমাকে সরণের উপাংশ হিসাব করতে হবে। এটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি। রিয়াদ আহমেদ 6-7 ইংলিশ ভার্সন আমি করব, ক্লাস 9-10 গুলো আগে শেষ করে নিই। ওকে, আমি স্যার, ওকে আচ্ছা, শাহিদা সুলতানা, মরিচিকা, মরিচিকা ইংরেজি হচ্ছে মিরেজ। মিরেজ স্বাভাবিক, একটু শর্টলি বলছি। হ্যাঁ, এটা মনে করেন বাতাস, তো বাতাসের আমি যদি স্তরগুলোকে ভাগ করি, হ্যাঁ স্তরগুলোকে ভাগ করি, তাহলে একটু ধরে নিতে হবে, হ্যাঁ যে এখানে একটা বৃক্ষ আছে, আর এই বৃক্ষটাকে এই পাশ থেকে একজন দেখবে। হ্যাঁ, এই পাশ থেকে একজন দেখবে, প্রচণ্ড সূর্য, সূর্যের তাপে সব গরম, সবচেয়ে বেশি কে গরম? এটা গরম, কারণ ও হচ্ছে ভূমির সাথে আছে। তো একটু উপরে যদি উঠতে থাকি, গরমের পরিমাণটা কমবে, তার মানে হচ্ছে সে একটু ঘন হবে। প্রকৃতির সাথে একটা নিয়ম কি, মানুষ যত গরম হয় সে তত হালকা হবে, তার ভুল করার পরিমাণ তত বাড়বে। ঠিক তেমনভাবে বায়ুর স্তর যত হালকা হয়, মানে গরম হয়, সে তত হালকা হয়। এ কারণে যখন আমি উপরে উঠতে থাকবো, ঘনত্বের পরিমাণ বাড়তে থাকবে। তো এই বস্তুটা কখন দেখবো আমি? যখন এখান থেকে আলো এখানে আসবে। তো এখান থেকে আলো যখন এখানে আসবে, তো ও আসলে সোজাসুজি আসে না, ও হচ্ছে একটু বাঁকা হয়ে আসে। কেন? কারণ একটু চিন্তা করেন, এইখান থেকে এইখানের ঘনত্বের তারতম্যটা কেমন? এটা হালকা না? তাহলে আলো হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো একটা আলো যদি এইভাবে আসে, তাহলে সে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে বাঁকা হতে থাকবে। তার মানে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা। ঘন থেকে হালকায় যেভাবে আসা যায়, আসবে না এইভাবে, এইভাবে হবে, তাই না? কারণ এই কোণটা হচ্ছে বাড়বে। ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা বায়ু স্তরে হিসাব করলে সব সময় কোণের পরিমাণটা বাড়তেই থাকবে। এটা আসলে এখানে হবে না, এটা এখানে হবে। একটা পর্যায়ে আইসা সে সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়, তখন এদিকে আসে না, তখন এদিকে যায়। তো চোখের কাছে যখন এদিকে যায়, মনে হয় চোখের কাছে মনে হয় যে আলো বোধ হয় এখান থেকে আসতেছে, তখন এই চোখ মনে করে যে এখানে বোধ হয় পানি আছে, পানি মনে করে যে প্রতিবিম্ব আছে, নিচে দেখা যায়, আসলে কিন্তু কিছু না। এই যে মনে হয় আছে কিন্তু অ্যাকচুয়ালি নাই, এটার মানেই হচ্ছে মরিচিকা। ইংরেজি হচ্ছে মিরেজ, মিরেজ। হ্যাঁ, মনে থাকবে, এটা হচ্ছে মিরেজ। সো আই হোপ কিছুটা বুঝাইতে পারছি।
এইচএসসি কবে? তানভীর হায়দার, এই যে আজকে 4 তারিখ মে মাসের 2020 সালের 4, আগামীকালকে কেমিস্ট্রি, পরের দিন বায়োলজি। এসএসসি লেভেলটা আলাপ করার পরে এইচএসসি তোমাদের 2 দিন বোটানি এবং জুলজি নিয়ে আলাপ করব। সেদিন ইনশাল্লাহ এইচএসসি ব্যাচের প্রশ্ন শুনব। সাদি সজীব, আই হ্যাভ প্রবলেম অন ডায়োড। তুমি আমার টিউটোরিয়ালটা দেখো, এখানে আছে অর্ধপরিবাহী আর ডায়োড নিয়ে। আরিয়ান মুরশেদ, ডেল এর মান কিভাবে বের করব? কি একটা আজীব প্রশ্ন। কিসের ডেল? ডেল থিটা না মানে ডেল এইচ? ডেল এইচ যদি হয়, আমার মনে হয় তুমি কেমিস্ট্রি থেকে প্রশ্ন করছো। রসায়ন ও শক্তি অধ্যায়ের প্রথম দিকে বন্ধন শক্তি বের করার একটা মনে অঙ্ক আছে, তুমি যদি সেইটা মেনশন করে থাকো, ডেল এইচ বন্ধন শক্তি বের করার নিয়ম, এটা লিখে একটা ইউটিউবে সার্চ দিয়ে দেখো, আমি টিউটোরিয়াল আপলোড করেছি বন্ধন শক্তি বের করার নিয়ম। সো এখানে আর যত ধরনের প্রশ্ন আছে আসলে মানে আমি জানি না যে স্যার প্লিজ 225। কামরুল হাবিব, হোয়াট ইজ ট্রান্সডিউসার? নিজামুদ্দিন, ট্রান্সডিউসার মানে হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি করার সময় একটা যন্ত্র ব্যবহার করে না, যেটা দিয়ে শব্দ প্রেরণ করা হয়, আলট্রাসোনোগ্রাফি, ওই যে যন্ত্রটা শব্দ প্রেরণ করেছে ট্রান্সডিউসার। শেখর পাল, 1 অ্যাটমসফিয়ার 760 মিলিমিটার, এটা হচ্ছে টরিসেলির পরীক্ষা। তুমি একটু ইউটিউবে লিখো টরিসেলি এক্সপেরিমেন্ট ফাহাদ স্যার, তুমি আমার টিউটোরিয়াল পাবা। এবং আমি পঞ্চম অধ্যায়ের ভিডিওতে এটা ব্যাখ্যা করেছি, এটা কিভাবে 760 মিলিমিটার এইচজি বা 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান হয়। এই যে একজন প্রশ্ন করেছেন নওরিন আলম, এক লাইভে সব প্রবলেম সলভ করা সম্ভব না, এটা আমিও জানি। আর তুমি যেটা বলেছো অধ্যায় ভিত্তিক ভিডিও আমি দিয়ে রেখেছি ইউটিউবে, তুমি সেগুলো দেখার পরে প্রবলেম থাকলে বলো আমাকে। আচ্ছা, নূরজাহান শহীদ, একটা কমেন্ট মনে হয় যে অনেকবার করেছে। 225 পেজে কি আছে তার? 225 পেজ, 225 পেজে কি বলে? উত্তল দর্পণ, F = R/2। আমি তো বললাম F = R/2 কিভাবে প্রমাণ হয় আমি ভিডিওতে ব্যাখ্যা করেছি, একটু সার্চ দিয়ে দেখো, খুঁজে পাইতে হবে আগে, আমি দিয়েছি এটা। কামরুল হাবিব, তোমার প্রশ্ন দেখি না, কারণ বাকি যারা প্রশ্ন করছে তাদের উত্তর দিতে হচ্ছে তাই। একজন প্রশ্ন করেছে ইলেকট্রিক সার্কিট বুঝার কোনো ইজি ওয়ে আছে? পৃথিবীতে কোনো ইজি ওয়ে নাই, পৃথিবীতে সব কিছুর ওয়ে আছে। এটা ইজি না হার্ড, এটা মানুষ বানায়। তুমি যদি কোনো কিছু বোঝো তাহলে তোমার কাছে ইজি, আর কিছু না যদি বোঝো তাহলে ওইটাই তোমার কাছে হার্ড। এটাই মনে রাখবা, মানুষ যেটা পারে, যেটা সে পারার জন্য চেষ্টা করে, চেষ্টা করতে করতে পারে, ওইটাই তার ইজি ওয়ে। আর যে পারে না তার জন্য সব হার্ড। ওকে স্যার, হুকের থিওরি, আফরা ইবনাত, তুমি আবারও ইউটিউব দেখো নাই, তুমি যদি একটু সার্চ দিয়ে লেখো হুকস ল ফাহাদ স্যার, তুমি আমার সূত্র পাবা, হুকের সূত্র, ইভেন ইয়াং মডুলাসের সূত্র, স্থিতিস্থাপকতা কি আমি ব্যাখ্যা করেছি। স্যার পজিট্রন বিক্রিয়নটা চ্যাপ্টার 11-র ফর্মুলা, আমি এখন চ্যাপ্টার 11-র ফর্মুলা লিখতে পারবো না। চ্যাপ্টার 11 অধ্যায় যখন আপলোড করেছি সেইখানে পুরা চ্যাপ্টারের সূত্র আমি লিখে বুঝিয়েছি। আর এসএসসি ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলিউশন 2020 আমি জানি না কবে দিব, আমি এমসিকিউগুলো দিতে পেরেছি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি ঢাকা বোর্ডের প্রশ্নগুলো আপলোড করেছি কিছু কিছু, তোমাদের এসএসসি 2020 যাদের পরীক্ষা হয়েছে তাদের কোয়েশ্চেনগুলো আমি আপলোড করেছি। অনেকে লিখেছে কুমিল্লা বোর্ড কোথায়, ময়মনসিংহ কোথায়,
বরিশাল বোর্ড কোথায়, দিনাজপুর বোর্ড কোথায়। আমি তো একটা মানুষ, সব বোর্ডের সব প্রশ্নের সৃজনশীল এবং এমসিকিউর সমাধান দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমি একটা টপিক ক্লিয়ার করে দিতে পারি, সেই টপিকে যত ভ্যারিয়েশন থাকতে পারে তোমরা নিজ দায়িত্বে এটা সলভ করবা। আচ্ছা, সো আমি অলমোস্ট প্রায় 1টা বাজে, জোহরের আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। তোমরা এতক্ষণ ধরে যারা ফেসবুক লাইভে যুক্ত ছিলে, আমি 100% শিওর তোমাদের মধ্যে অনেকের মন খারাপ আছে, প্রশ্নের উত্তর চেয়েছো, পাও নাই। একটু আমার জায়গাটা চিন্তা করো। আমি কোথায় দাঁড়িয়ে কথা বলছি, অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং এর মধ্যে একজন বলেছে যে একটা ফেসবুক লাইভে সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। ভেরি ট্রু। তাহলে আমি কেন আসছি? তারপরেও কয়েকজনের উত্তর দেওয়ার চেষ্টা করা ফেসবুক লাইভে। আর মনে রাখতে হবে, তোমার সমস্যার সমাধান করে দেওয়ার বাধ্যবাধকতা কারো নাই। তোমার সমস্যার সমাধান এর বাধ্যবাধকতা তোমার নিজের। তুমি কাউকে বাধ্য করতে পারবে না তোমার সমাধান করে দেওয়ার জন্য, তুমি নিজেকে বাধ্য করতে পারবে। যতদিন এই মেন্টালিটি চেঞ্জ হবে ততদিন উন্নতি থাকবে। আমি এই ফেসবুক লাইভ শেষে তোমাদের যত কমেন্ট আছে সব কমেন্টের মধ্যে যেগুলো উত্তর দেওয়া সম্ভব লিখে সেটা উত্তর দিব। যাদেরকে বলেছি যে আমি ভিডিও আপলোড করেছি সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এরপরেও তোমাদের যদি প্রবলেম থাকে আমাকে জানাবা। আমার সমস্যা সমাধান করতে সময় লাগবে, তবে আমি চেষ্টা করে যাব। আগামীকালকে 5ই মে 2020 মঙ্গলবার সকাল 11:30টায় এই আমাদের স্কুলের ফেসবুক পেজ থেকে কেমিস্ট্রি নিয়ে লাইভে থাকবো। কেমিস্ট্রি, তোমরা শুধু এসএসসি ব্যাচ, কেমিস্ট্রির 12টা অধ্যায় আছে, সেই অধ্যায়গুলোতে হুট করে বলে দিও না স্যার সমযোজী বন্ধন বুঝি না, স্যার ঊর্ধ্বপাতন বুঝি না। এই প্রশ্ন করলে মানুষ হয়তো একটু ফানিভাবে নিতে পারে। অনেকে মনে করবে ক্লাস 10-এ যারা পড়ে এইটা বোঝে না। আসলেই তো ঊর্ধ্বপাতন, সমযোজী বন্ধন সহজ জিনিস। আমি একটু ক্রিটিক্যাল কিছু সলিউশন নিয়ে আলাপ করতে চাই। ইভেন আমি জানি যে এসএসসির জৈব যৌগটা তোমাদের কাছে খুব কঠিন, চেষ্টা করব সলভ করার। আর রোজা রেখে এতক্ষণ ধরে লম্বা আলাপ করাটাও একটু কষ্টের ব্যাপার। তোমরা, আমি জানি তোমরা আমাকে বোঝো, এবং এই কষ্টের মধ্যেও আমার এখনও গলাটা পেইন করছে, বাট আমি তোমাদের সাথে আলাপ করছি। আই হোপ, আই উইশ তোমরা তোমাদের লেখাপড়াটাকে আনন্দ নিয়ে পড়বা, বুঝে পড়বা, এবং লেখাপড়ায় যে আনন্দ এটা খুঁজে পাইলে এর চেয়ে মজার আর কিছু নাই। এই মুহূর্তে ফেসবুক লাইভে 400 জন আছে। তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আগামীকালকে 11:30টায় ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে আলাপ হবে। আর ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করার জন্য যে যে ভিডিওগুলোর কথা বলছি আমি, চ্যাপ্টার 12 জেনারেটর, চ্যাপ্টার 13 ট্রানজিস্টর, এবং ফিজিক্সের চ্যাপ্টার 14, এই 3টা আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে করোনার মহামারীটা শেষ হলে আমি আপলোড করব। সো অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং ঘরে থাকো, ঘর থেকে বের হয়েও না। এই করোনার সময়টা শেষে সরকারি সিদ্ধান্ত যবে আসবে, কবে এসএসসি পরীক্ষা হবে, কবে এইচএসসি পরীক্ষা হবে, কবে স্কুল খুলবে, আমি ফেসবুকে তোমাদেরকে জানাই দিব। সো স্টে ওয়েল, স্টাডি ওয়েল, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।